হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। খুব দুঃখের সাথে বলা হইতেছে যে আদরিনী বউ গল্প আজকে এই পর্বে শেষ হয়ে যাবে। জানি গল্পটা তোমাদের অনেকেরই ইমোশন হয়ে গেছিল, নিজেদের আবেগের সাথে জড়াই গেছিল। যখন গল্পটা শোনা হতো মনে হতো যে গল্পগুলা চোখের সামনে ঘুরতেছে। যাই হোক, চিন্তার কিছুই নেই, নতুন গল্পটা এইটার সাথে মিল রেখে করানো হয়েছে। মানে যারা যারা এই গল্পটা পছন্দ করছিলা তাদের ওই গল্পটা পছন্দ হবে 100% শিওর। আশা করি তোমরা সবাই ওই গল্পটা শুনবা এবং বলবা যে কেমন হয়েছে। চলো এবার গল্পে ফেরা যাক। রূপসাকে নিয়ে বেরিয়ে যেতেই নুরনাহার ঢুক করে কেঁদে উঠলেন। সে কিভাবে বোঝাবেন কতটা যন্ত্রণা জর্জরিত হয়ে ছেলেকে এইভাবে বলেছেন। আলবি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। দিহান এতক্ষণে নিচে চলে এসেছে। রাত্রির গভীরতা বেরিয়ে চলেছে। আরিশকে দোলনায় শুইয়ে দোল দিচ্ছে অলি। ছেলেটা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেছে। আলবি রুমে নেই। দিহান আসার পর থেকে সে দিহানের সাথে ব্যস্ত। এরই মাঝে দরজা লাগানোর আওয়াজ ভেসে এলো। ঘাড় পাকিয়ে তাকাতেই দেখলো আলভি এলোমেলো পায়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। অলি নিজে গিয়েও আলভির পাশে বসলো। কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে আপনাকে। আলভি থতমত খেয়ে গেল। কিছুটা অপ্রস্তুত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। বেতি ব্যস্ত হয়ে চলে গেল কবার্ডের কাছে। সেখান থেকে এক সাদা রঙের শপিং ব্যাগ বের করে পুনরায় অলির কাছে ফিরে এলো। আলভির হাতে শপিং ব্যাগ দেখে অলি ভ্রু কুঁচকে তাকাতেই আলভি পিছনে এসে বলল, এটা তোমার জন্য এনেছিলাম। অলি ব্যাগটা হাতে নিল। ব্যাগটা খুলতেই একটা শাড়ি নজরে এলো। সে শাড়িটা বের করে নিয়ে চেয়ে দেখতে লাগলো। অলির চোখের মুখের হাসির ঝিলিক দেখে আলবির মন খারাপটা দূর হয়ে গেল। অলি আলবি ডান হাতটার হাতের মুঠোয় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। ধন্যবাদ। আলবি দুষ্ট এসে বলল, শুধু ধন্যবাদ দিলেই হবে না মিসেস তাসনিম মির্জা, শাড়িটা পরে আসুন দেখি আপনাকে একটু। অলি মাথা নিচু করে উঠে দাঁড়াতেই আলবি বলল, আপনার যদি সাজতে মন চায় তাহলে সাজতেও পারেন, এখন আর বাধা নেই। অলি লজ্জায় যুবুথবু হয়ে ওয়াশরুমে চলে গেল। আলবি উঠে গিয়ে আরিশকে মশারি ঠিক করে দিয়ে ব্যালকনিতে চলে গেল। কোনো একটা ভাবনা তাকে শান্তি দিচ্ছে না, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে অলি শাড়িটা গায়ে জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে বসলো। সিরোনিটা হাতে নিয়ে চুল আঁচড়ে উঁচু করে খোপা করে নিল। তারপর হালকা করে মেকআপ করে ঠোঁট জোড়ায় লাল টকটকে লিপস্টিক আবরণে ঢেকে ফেললো। অবশেষে পারফিউমটা হাতে নিতেই আলভি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলো। এক হাতে পারফিউমটা পূর্বের জায়গায় রেখে অলিকে নিজের দিকে ঘুরিয়ে হিসিয়ে বলল, এসব কৃত্রিম গ্রান ইউজ করবে না কখনো, এতে করে আমার পছন্দের সুগ্রান ঢাকা পড়ে যাবে। আলভির কথা শুনে অলির শরীর কাঁপছে। আলভি অলিকে ওপর নিচ পরখ করে ঠোঁট কামড়ে হাসলো। শাড়িতে অলিকে কল্পনার চেয়েও অধিক সুন্দর লাগছে। তোমার নুপুর জোড়া পরে নাও। অলি আলমারি থেকে নুপুর জোড়া বের করতেই আলভি নিজ হাতে সেগুলো অলির পায়ে পরিয়ে দিল। তারপর অলিকে টেনে নিয়ে গেল বিছানার দিকে। বিছানার সামনে অলিকে দাঁড় করিয়ে নিজে বিছানার উপরে বসলো। শাড়িটাতে অলিকে একদম ফুলপরির মতো লাগছে। আলভি একটানে অলিকে নিজের সামনে বসিয়ে তার চুলগুলো বাঁধন মুক্ত করলো। অলি তো চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে। হার্টবিট বেড়ে যাওয়াতে বুকটা অসম্ভব রকমের ওঠানামা করছে। আলভি এক হাতে অলির চুলের ভাঁজে রেখে নরম কণ্ঠে বলল, এই পাগল মেয়ে, ভয় পাচ্ছ কেন এত? তাকাও আমার দিকে। অলি পিটপিট করে চোখ মেলাতেই আলবি হাস্যোজ্জ্বল মুখশ্রী নজরে এলো। তোমার হার্ট খুব সেন্সিটিভ হানিবি, আমি কি থেমে যাব? অলি একটা শুষ্ক ঢুক গিলে না বোধক মাথা নাড়ালো। আলবি হাসি আরো প্রসন্ন হলো। থামবো না? অলি বিনা পাককে আলবিকে জড়িয়ে ধরলো। ভোর 5টা। আলবি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ভিজা চুলগুলো থেকে পানি পড়েছে। এরই মাঝে অলি এসে তার পাশে দাঁড়ালো। হাতে থাকা তোয়ালেটা দিয়ে ভালো করে মাথা মুছে দিতে লাগলো। আলবি একটা ছোট্ট শ্বাস ফেলে অলির দিকে তাকালো। অলিকে ভীষণ স্নিগ্ধ লাগছে। মাত্র এসে ফজরের নামাজ আদায় করে এসেছে। শুনছেন? অলিটাকে আলবি খানিকটা বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, রাতের স্পেশাল ক্লাসে পড়ো আপনি সম্বোধন ঠিক মানতে পারলাম না। অলি অপ্রস্তুত হয়ে পড়লো। প্রসঙ্গ পাল্টাতে বলল, নামাজ পড়ে নাও গিয়ে। আলবি যেন কথাটা শুনেও শুনলো না। এরই মাঝে তারা অদ্ভুত কিছু শোরগোলের আওয়াজ শুনতে পায়। অলিকে দরজা খুলে দিতে উর্মিলা আর দিহান হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়লো। উর্মিলার অবস্থা দেখে অলি ভীষণ রকমের ঘাবড়ে গেল। কি হয়েছে আপু, এরকম করছো কেন? উর্মিলা কিছু বলে উঠতে পারলো না। দিহান উর্মিলাকে ধরে নিয়ে খাটে গিয়ে বসালো। তারপর উত্তেজিত কণ্ঠে বলল, ইয়াদ আর রূপসা যেই গাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। অলি বিস্ফোরিত নয়নে দিহানের দিকে তাকায়। কি? এতক্ষণ যাবত আলবি ভ্রুক্ষেপ না করলেও এবার এগিয়ে এসে বলল, ক্লিয়ার করে বলবি। দিহান বলল, আমিও পুরো ব্যাপারটা জানি না। কিছুক্ষণ আগে কান্নাকাটির শব্দ শুনে রুম থেকে বেরিয়ে দেখলাম কাকিমা কান্না করছে, তার থেকে শুনলাম। তাদের কথার মাঝে শাহনাজ বেগম রুমে এলেন। অফি, তো কাকিমাকে সামলানো যাচ্ছে না, তুই একটু আয় না বাবা। আলবি কোন রকম একটা শার্ট গায়ে জড়িয়ে চলে এলো।
অলিও আরিশকে কোলে নিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। ওসমান মির্জা ফোনে কারোর সাথে কথা বলছেন। আলভি নুন্নাহারের পালস রেট চেক করে খানিকটা চিন্তিত হয়ে পড়লো। বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ঠিক কি হয়েছে বলবে। ওসমান মির্জা ফোনটা রেখে এবার ইয়ামিন মির্জার দিকে তাকালেন। ইয়ামিন মির্জা মূর্তির মতো বসে আছেন। ওসমান মির্জা ধীরে সুস্থে বলতে আরম্ভ করলেন, গত রাতে বাড়ি ফেরার পথে ইয়াদের গাড়িটা ছিলে পড়ে গেছে, ওদেরকে উদ্ধার করা হচ্ছে, কিন্তু গাড়িটার অবস্থা। ওসমান মির্জা আর কিছু বলে উঠতে পারলেন না। বেলা 7টার দিকে সবাই এসে হাতির ঝিলের সামনে এসে হাজির হলো। নুন্নাহারকে আনা সম্ভব হয়নি। ছেলে হারানোর শোক সহ্য করতে না পেরে সে অসুস্থ হয়ে পড়েছেন। এক পর্যায়ে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। ঝিলের এক পাশে বাড়ির সবাই বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, সামনে সাদা চাদরে মোড়ানো দুটো লাশ। এরই মাঝে ওসি সাহেব এগিয়ে এলেন। রহিম আহমেদ এক হাতে স্ত্রীকে সামলানোর চেষ্টা করে কাতর গলায় বললেন, শেষবারের মতো একবার আমাদের মেয়েটাকে দেখতে দিন। ওসি সাহেব ভারী গলায় বললেন, গাড়িটার অবস্থা দেখে লাশ দুটোর অবস্থাও তো অনুমান করতে পারছেন। পানিতে পড়ার পূর্বে গাড়িতে আগুন লেগে গিয়েছিল। রুনা খাতুন সহ্য করতে না পেরে হামাও করে কেঁদে উঠলেন। রহিম আহমেদ তাকে নিয়ে অন্যদিকে সরে যেতেই ওসমান মির্জা বলে উঠলেন, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল আপনারা কি ধারণা করতে পারছেন? আপাতত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অনুমান করা বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিতভাবে বলা যাবে। সেদিনের পর 4 সপ্তাহ কেটে গেল। এসব কিছু প্রকৃতির উপর প্রভাব না ফেললেও মির্জা পরিবারের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। গতকালকে ইয়াদ আর উপসার কেসটা যান্ত্রিক ত্রুটি হিসেবে ঘোষণা করে ক্লোজ করে দেওয়া হয়েছে। ফরেন্সিক থেকে জানা গেছে গাড়িটার ইঞ্জিনে সমস্যা থাকার কারণে গাড়িতে আগুন লেগে গিয়েছিল, আর সেটার সূত্রে ধরেই গাড়িটা কন্ট্রোল হারিয়ে ঝিলের পানিতে গিয়ে পড়েছিল। ইয়াদ আর রূপসার কথাটা কোনোভাবে দাদুমনিও জেনে যায়, যার কারণে 3বারের মতো সে স্টক করে। তাকে নিয়েও বেশ ছোটাছুটি করতে হয়েছে। নোনা স্বাভাবিক হয়েছে বললে ভুল হবে। একমাত্র সন্তানকে হারিয়ে সে যেন পাথরে পরিণত হয়েছেন। তার উপর সেদিন ছেলেকে ওইভাবে বলাতে তার মনটা প্রতি মুহূর্তে বিষিয়ে ওঠে। সে সময় সে কেন এভাবে বলেছিল ছেলেকে, কেন থেকে যেতে বলেনি, কেন বলেনি চল আমরা আবার শুরু থেকে শুরু করি, সবকিছু বলে গিয়ে নতুন ভাবে শুরু করি। তার তো ইচ্ছে করেছিল ছেলেকে আটকাতে, তবুও কেন আটকাতে পারলো না। নোনার হঠাৎ কেঁদে উঠতেই অলি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার কান্না দেখে অলি নিজে কান্নার পায়ে। একজন মা হওয়ার সুবাদে সে যেন নোনাহারের কষ্টটা গভীর ভাবে অনুভব করতে পারে। নোনাহারকে কষ্ট দিতে চাইনি বলেই ইয়াদকে সে ক্ষমা করে দিয়েছে, তবুও কেন এমনটা হলো। একে কি বলে কর্মের ফল বাতাসে নড়ে। সন্তান হারানোর মাকে শোনানোর মতো কোনো সান্ত্বনা বাণী নেই কোনো অলির ঝুলিতে। সে শুধু পারবে মাথায় হাত বুলিয়ে দিতে। রাত 9টার দিকে আলভি বাড়িতে ফেরে। উর্মিলার বিয়ের পর থেকে আলভি আগের শিডিউল ফলো করছে। একবার অফিস তো আরেকবার হসপিটালের ছুটতেই তার দিন পেরিয়ে যায়। নিত্যদিনের অভ্যাস অনুযায়ী আলভি বাড়িতে আসতেই অলি তার জন্য শরবত বা কফি বানিয়ে আনে। আজও তার ব্যতিক্রম হলো না। আগে বারণ করলেও এখন আলভির কাছে ব্যাপারটা ভালো লাগে। ফ্রেশ হয়ে এসে আলভি অলির উদ্দেশ্যে বলল, আগামীকাল শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমি অনেক এক্সাইটেড। কথাটা শুনে অলির মনটা খারাপ হয়ে গেল। আলভিও কথাটা বলার পর আফসোস করতে লাগলো। এক্সাইটেড হয়ে আর কি হবে, সেখানে শ্বশুর শাশুড়ি নেই। আলভি প্রসঙ্গ পাল্টে বলল, তুমি কিন্তু পড়াশোনা একদমই করছো না, আমার তো ভয় হচ্ছে আবার না ফেল করে আমাকে লজ্জায় ফেলে দাও। অলি ভ্রুকুচকে তাকিয়ে বলল, ফেল করার মতো খারাপ স্টুডেন্ট নই আমি, পূর্বে ফেল করার কোনো রেকর্ড নেই। আলভি হেসে উঠলো, আচ্ছা পাস করলে তোমাকে কিছু একটা গিফট করব। অলি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো, সত্যি? কি গিফট করবেন? সেটা পাস করার পরই জানতে পারবে। অলি মুখ কুচকে আলভির দিকে এগিয়ে গেল। এখনই বলো না? না বলো না প্লিজ। আলভি দুষ্ট এসে অলিকে পেছন থেকে জড়িয়ে ধরে তার পেটে হাত রেখে হিসিয়ে বলল, একটা ছোট্ট রাজকুমারী গিফট করব। অলির চোখ বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত অপেক্ষা না করে আলভির হাত ছড়িয়ে দিয়ে কয়েক কদম সরে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, একদম না। আলভি হাসি চেপে রেখে বলল, গিফট পছন্দ হলো না? না, চাই না আমার গিফট, তোমার গিফট তুমি নিজের কাছেই রাখো। কথাটা বলে অলি একসাথে রুম থেকে বেরিয়ে গেল। অনেকদিন পর আজকে রাতে খাবারটা পরিবারের সবাই একসাথে খেলো। উর্মিলা আর দিহান আজকে এসেছে। অলির পরীক্ষা দিতে যাওয়ার সুবিধার্থে আলভি তাকে নিয়ে তাদের বাড়িতে যাবে। একদম পরীক্ষা শেষ হলে চলে আসবে। ততদিন উর্মিলা আর দিহান এই বাড়িতে থাকবে, নইলে বাড়িটা একদম শূন্য হয়ে যাবে। পরীক্ষা দিয়ে বের হয়ে প্রিয় মুখটা দেখে অলির সমস্ত ক্লান্তি ভাব কেটে গেল। তার অপেক্ষাতে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আলভি, পরনে ব্রাউন রাঙা শার্ট। কোলের মাঝে আরিশ ঘুমিয়ে আছে। অলি কাছে আসতে আলভি এক হাতে পকেট থেকে রুমাল বের করে অলির কপালের জমে থাকা ঘাম মুছে দিল। প্রশান্তিতে অলির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। ভালোই গরম পড়েছে, বাইরে দাঁড়িয়ে আছো কেন? উত্তরে আলভি গাড়ির দরজা খুলে দিয়ে বলল, কিছুক্ষণ আগে বের হয়েছি, ভাবলাম তুমি যদি আমাকে না দেখো ঘাবড়ে যাও। ওই ঠোঁট উল্টে বলল, আমি বাচ্চা নই জনাব, উল্টো এক বাচ্চার মা। জানি লিটল হানিবি, ইউ আর ভেরি ম্যাচিওর।
আপনি কি ঠাট্টা করলেন? কই না তো, আমি তো ভুলেই গেছি গত পরীক্ষার দিন আপনি আমাদেরকে না দেখতে পেয়ে কেঁদে ফেলেছিলেন। অলি এবার ভারী লজ্জা পেল, লোকটা সবসময় তাকে লজ্জায় ফেলে। হ্যাঁ, গত পরীক্ষার দিন সে বের হয়ে আলবিকে না দেখতে পেয়ে একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই বলে এভাবে বলবে? উঠুন বিবি যান, খুব ক্ষুধা লেগেছে। অলি বিনা বাক্যে গাড়িতে উঠে বসলো। আরিশকে অলির কোলে দিয়ে আলবি ড্রাইভিং সিটে বসতেই অলি দূরত বলতে লাগলো। আলবি একটা শ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয়। ইয়াদ আর উপসা সেই ঘটনার পর অলি গাড়িতে উঠতে ভয় পায়। সে অবশ্য জানে যার হায়াত যতদিন আসছে সে ততদিনই বাঁচবে, তবু মানুষের মনে ভয় বলে একটা কথা আছে। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তার বাড়িতে ফিরে আসে। মাগরিবের নামাজ আদায় করে অলি কিচেনে গেল। কফি আর নাস্তা বানিয়ে রুমে এসে দেখলো আলভি আর আরিশ রুমে নেই। আরিশের নাম ধরে ডাকতে ডাকতে অলি ডান পাশে খোলা বারান্দায় এলো। এখানে এসে দেখলো আরিশকে কোলে নিয়ে আলভি বসে আছে। এই যে এতক্ষণ যাবত ডাকছি, শুনছেন না? আলভি বাইরের দিকে তাকিয়ে দেখলো, শুনছি। তাহলে উত্তর দিচ্ছিলে না কেন? তুমি তো ছেলেকে ডাকছিলে, আমি উত্তর দেবো কেন? অলি থতমত খেয়ে গেল। সে মূলত আলভিকে ডাকছিল, আরিশকে নয়। আরিশকে কথা বলতে পারে নাকি? আলভির তো বোঝা উচিত ছিল, তাই না? অলি হাতে থাকা নাস্তার প্লেটটা ছোট্ট টেবিলের উপরে রাখতেই লোডশেডিং হলো। অলি অবশ্য ঘাবড়ালো না, পাশে তো আলভি আসতেই। তার উপরে আজকে চাঁদনি রাত, খোলা বারান্দা দিয়ে বাতাস আসছে। কফির মগটা আলবির হাতে দিয়ে অলি সামনের চেয়ারে বসে পড়লো। নামাজ পড়তে বলেছিলাম, পড়লে না কেন? আলবি উত্তর দিল না। অলি বুঝে উঠতে পারে না এই নামাজের কথা বললে আলবি এমন চুপ হয়ে যায় কেন। অলি জোর করতেও পারে না। আর যাই হোক, স্বামীকে জোর করা মানায় না। আর আল্লাহর ইবাদত তো মন থেকে করতে হয়। সে শুধু তাকাত দিতেই পারবে, জোর জবরদস্তি কিছু করতে পারবে না। আলভি এক দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিচ্ছে। ইদানিং অলি বেশ দারুণ কফি বানায়। তোমার পছন্দের গোলাপ গাছগুলো কেটে ফেললে কেন? আলভির প্রশ্নের অলি কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আলো আর তোমার তো গোলাপে অ্যালার্জি, সেই জন্যই। অলি একবার বাগানের দিকে তাকিয়ে চোখ শুনে নিল। এবার এসে বাড়ির কেয়ারটেকার দিয়ে অলি বাগানের সব গোলাপ গাছ কেটে ফেলেছে। গোলাপের পরিবর্তে লাগিয়েছে বিভিন্ন ফল আর গন্ধহীন ফুলের গাছ, যেগুলো মূলত আলভি বা আরিশের সমস্যা হবে না। এরই মাঝে অলি বলে ওঠে, আমি যে তোমাকে নামাজ পড়তে বলি তাতে কি তুমি বিরক্ত হও? আলভি উত্তর দিল না। তুমি বিরক্ত হলে আমি আর বলবো না। আলভি এবার নিশ্চুপ। আমি আসলে পরকালেও তোমার সাথেই থাকতে চাই, সেজন্য এতবার বলি। আলবি এবার গম্ভীর গলায় বলল, নামাজ পড়লে কি পরকালে আমরা পুনরায় মিলিত হতে পারবো? মা বলতেন সব নামাজিরা যে জান্নাতে যাবে তেমন না, কিন্তু যারা জান্নাতি তারা সবাই নামাজি থাকবে, কারণ নামাজ বেহেশতের চাবি। চাবি ছাড়া কি বন্ধ দরজা খোলা যায়? আলবি প্রতি উত্তর করলো না। বারান্দা জোরে নেমে এলো নিস্তব্ধতা। বেশ অনেকক্ষণ পর আলবির হাতের মগটা টেবিলের উপরে রেখে অদ্ভুত গলায় প্রশ্ন ছুড়ল, সেদিন কাকিমা বললেন খুনিরা নাকি জান্নাতে যেতে পারে না, সেটা কি ঠিক? অলি চমকিত নয়নে আলবির দিকে তাকায়। আলবি হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? আচ্ছা বউজান, কোন ইবাদত সাধনা করে কি তারা জান্নাতে যেতে পারে না? আলবি অসহায় কণ্ঠ শুনে অলির বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। অজানা আতঙ্কে গলা শুকিয়ে এলো। কি হয়েছে তোমার? এসব কেন জানতে চাইছো? আলবি শ্বাস ফেলে বলল, এমনি জানতে মন চাইলো তাই জিজ্ঞেস করলাম। আই থিঙ্ক কাকিমা ঠিকই বলেছে। তাছাড়া আমি মনে করি খুনিরা নামাজ পড়লে নামাজকে অসম্মান করা হয়। আলবি উঠে দাঁড়াতে অলি বলে ওঠে, এমন অনেক যোদ্ধারা ছিল যারা ধর্ম প্রতিষ্ঠা, দেশ রক্ষা এবং পরিবার রক্ষার্থে যুদ্ধের ময়দানে প্রাণ নিয়েছে। অপরাধের সর্বোচ্চ শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেখানে তো মানুষকে এক প্রকার খুনি করা হয়, তাই না? তাহলে খুন করলে যে জাহান্নামে হবে সেটা সর্বক্ষেত্রে সঠিক নয়। আগে দেখতে হবে সে খুনটা কেন করলো। খুন করা জঘন্যতম অপরাধ, কিন্তু আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। কে বলতে পারে ক্ষমা চাইলে হয়তো তিনি খুনিকেও ক্ষমা করে দিতে পারেন। তার কাছে যে অসম্ভব বললে কিছুই নেই। আর ক্ষমা চাইতে হলে তো নামাজ পড়তেই হবে। আলবি থমকে গেল, শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল অলির দিকে। অলি অজান্তেই তার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। অলি, এরপর থেকে আমিও নামাজ পড়বো ইনশাল্লাহ। আলবির কথা শুনে অলি ভীষণ খুশি হলো। আলবি ঘুরে এসে অলির সামনে দাঁড়ালো। আরিশকে অলির কোলে রেখে অলির মুখখানা দু হাতের আজলায় নিয়ে অলির কপালে ঠোঁট ছোঁয়ালো। মৃদস্বরে বলল, আমার অন্ধকার নিমজ্জিত ভুবনে তুমি একমাত্র উজ্জ্বলতার উৎস, যার আলো আমার পথকে আলোকিত করেছে। তুমি সেই ফুল, যে ভুল করে আমার কখনো আফসোস হয়নি, যে ভুল আমি আরো অসংখ্যবার করতে চাই। খুব ভালোবাসি তোমাকে হানিবি। অলি আলবির গালে ঠোঁট ছড়িয়ে নরম স্বরে বলল, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে আগলে রাখার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য, সবকিছুর ঊর্ধ্বে গিয়েও আমার হাতটা না ছাড়ার জন্য, একটি ভুলকে সঠিক মর্যাদা দেওয়ার জন্য। আমিও তোমাকে খুব ভালোবাসি স্বামী জান। আরিশ কেঁদে উঠতেই অলি তাকে নিয়ে বেডরুমের দিকে হাঁটা ধরলো। আলবি বাগানের দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে একটা লম্বা শ্বাস নিল। ঘাড় কাত করে আপন মনেই বলল, এমন কিছু আছে যা তুমি কখনোই জানতে পারবে না হানিবি। লাবিবকে আমি খুন করেছি, রিফাতের লাশ কবর থেকে তুলে এনে টুকরো টুকরো করেছি, আর পরিশেষে ইয়াদ আর রূপসা। তুমি ওদেরকে ক্ষমা করে দিতে পারলেও আমি পারিনি। ওরা ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না।
ওরা বেঁচে থাকলে আমি স্বস্তি পেতাম না, সর্বদা ভয়ে ভয়ে থাকতে হতো। আমি জানি না পরকালে আমার স্থান কোথায় হবে, কিন্তু আমি আমার পাপের ভাগীদার তোমাকে বানাতে পারবো না হানিবি। তুমি পবিত্র, আমি শুধু সেই পবিত্রতার ছায়ার তলে একটু আশ্রয় প্রার্থী। আমার জন্য তোমাকে সব হারাতে হয়েছে, আমি শুধু চাইবো পরকালে তুমি সেই সব কিছু ফেরত পাও। একটি সদ্য জন্মানো শিশুর ন্যায় নিষ্কলঙ্ক থাকো, আমি তোমার জীবনে কলঙ্ক হয়ে যেন না আসি। ফাইনালি লেখিকা গল্পটা এখানেই সমাপ্ত ঘোষণা করেছে। আমি কিছু কথা বলি যেগুলো আমি তোমাদের কাছ থেকে লুকিয়েছিলাম। প্রথমত, গল্পের নাম 15 বছর বয়সী মা, লেখিকার নাম সুফিয়া সাফা। এগুলো হাইড করার কিছু উদ্দেশ্য ছিল যেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে বলি। আমি চাই না এত সুন্দর গল্প লেখার পরেও লেখিকা কোনো ক্রেডিট না পাক। আমি যদি গল্পের নাম চেঞ্জ করে না দিতাম তাহলে কিছু চোর আছে, গল্পটা ভাইরাল করতাম আমি, আর ওরা ওদের ইউটিউবে এআই দিয়ে ভয়েস জেনারেট করে ছাড়তো, আর এদিক দিয়ে আমার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যেত। যার কারণে আমি গল্পটার নাম চেঞ্জ করে রেখেছিলাম। তো সবাই আমাকে ক্ষমার চোখে দেখবা। আর এই আদরণী বউ ওরফে 15 বছর বয়সী মা গল্পের ইবুক লেখিকার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে ওইখানে গিয়ে সরাসরি বইটা কিনে পড়তে পারবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী গল্পে।